সে কে লিখল অমন করে? বাড়ির দিক থেকে দেখা গেল একটা হারিকেনের আলো আসছে। এই ভরা জ্যোৎস্নায় কোন কানা যে হারিকেন নিয়ে হাঁটে? আজব, এখানে তো আমার ছাড়া কেউ না। আসতে পারে মা? মা মা কাছে এসে কিছু বলতে যাবে, তখন আমি মায়ের কাঁধে চোখ বুজে ঢুকে পড়লাম। নইলে এতগুলো কথা শোনাতো আমাকে। যাই হোক, আমাকে রুমে শুইয়ে দিয়ে মা নিজের রুমে চলে গেল। আমি চুপি চুপি উঠে হারিকেন নিয়ে টেবিলের কাছে গেলাম। একটা কাগজ ভাঁজ করা টেবিলের ওপর কাগজ খুলতেই কাটা কাটা অক্ষরে দেখতে পেলাম, প্রিয় ইকরা। মরার কথা কেন বলো তো? তুমি একবার মরেও কি শান্তি পাওনি? আর কত কষ্ট দেবে বলো? তাহলে এত কষ্ট করার জন্য করলাম আমি? তোমার মাকে নিয়ে যদি বেশি সমস্যা হয় তবে বলো, আমি তোমার মাকে কিছু করে দেই। তবু তুমি এমন সিদ্ধান্ত নিও না প্লিজ। তুমি কি চাও আমাকে জানাবে। ইতি, তোমার চাওয়া। চিঠি পড়ে হতবাক আমি। কি হচ্ছে আমার সাথে? কে সে? আমার সাথে কেন এমন হচ্ছে? আমি কি কোনো ঘরের মধ্যে আছি নাকি স্বপ্নে? আমি পাগল হয়ে যাব। কারা এরা? না, আমাকে ভয় পেলে চলবে না। রহস্য জানতেই হবে আমাকে। আমি মরে গেছি? হোয়াট? তাহলে আমি কে? আত্মা? ছি, কি বলছি এসব? না, কাল ভাবা যাবে সবকিছু। এখন ঘুমাতে হবে আমার। কাল সারা রাত ঘুমাইনি। আজ না ঘুমালে অসুস্থ হয়ে যাব। আমি ঘুমিয়ে পড়লাম। খুব সকাল সকাল আজানের সময় ঘুম ভাঙলো আমার। আশেপাশে কোনো মসজিদ নেই, কিন্তু আজানটা খুব জোরে শোনাচ্ছে। মনে হচ্ছে এই বাড়িতে বসেই কেউ আজান দিচ্ছে। অদ্ভুত কিছুই না, অনেক কিছু ঘটছে আমার সাথে। এটা তো সামান্য ব্যাপার। ভয় পেলে চলবে না রোজা। স্ট্রং, বি এ স্ট্রং। ওয়েট, 1 মিনিট। চিঠিতে লেখা ছিল ইকরা। আমি তো রোজা। ইকরাকে? দূর, আগে নামাজ পড়ে নেই। আমি ওয়াশরুমে গিয়ে দেখি পানি আছে। চুপচাপ উজু করে যায় নামাজ বিছিয়ে নামাজে দাঁড়ালাম। এবারে সেই একই ফিলিংস, মনে হচ্ছে পেছনে কেউ নামাজ পড়ছে। আমি সালাম ফিরে পেছনে তাকা দিয়ে দেখি কেউ নেই। গোলমেলে লাগছে, অনেক গোলমেলে লাগছে। আমার শেষমেশ ভূতের বাড়ি আসেনি তো? কিন্তু এসব তো আমরা ওই বাড়ি থাকতেও ঘটেছিল। প্রথমে ইচ্ছে করেই আমার প্রেগনেন্ট হওয়া, তারপর এই বাড়িতে আসা, সব অদ্ভুতভাবে এগোচ্ছে। আমি আমার পেটে হাত রাখলাম। মেয়েদের নাকি বাচ্চা পেটে থাকলে অনেক রকমের ফিলিংস হয়। আমার কিছুই হয় না। এই বাড়িতে আসার পর আমার মাথা ঘোরানোর বমি বমি ভাবটা নেই। না, দেখি শেষ পর্যন্ত কেন এমন হচ্ছে আমার সাথে। কপালে যা আছে তাই হবে। মায়েদের নাকি বাচ্চা পেটে থাকলে অনেক রকমের ফিলিংস হয়। আমার কিছুই হচ্ছে না। ফোনটা হাতে নিয়ে ভাবছি, অনেকদিন ধরে ফেসবুকে ঢুকি না। এখন কত মানুষের মেসেজ আসবে, জিজ্ঞাসা করবে বাচ্চার বাবাকে। যারা আমাকে চিনতো না তারাও হাসি তামাশা করতে ছাড়বে না। কিন্তু ফোনই তো খুঁজে পাচ্ছি না। মনে পড়েছে গতকাল রাতে দিঘির পাড়ে ফোন নিয়ে গিয়েছিলাম। মায়ের জন্য তাড়াহুড়োয় ফোনটা সেখানে ফেলে এসেছি। হ্যাঁ আল্লাহ, অনেক শখের মোবাইল আমার। টানা 3 বছর টাকা জমিয়ে তারপর মোবাইলটা কিনেছিলাম। এখনো পুরো ফর্সা হয়ে ওঠেনি চারিদিক। তবু আমি ছুটলাম দিঘির পাড়ে। গতকাল রাতে ভেবেছিলাম চাঁদের আলোর জন্য দিঘির পানি এত চকচক করছে, কিন্তু এ দেখছি অন্য ব্যাপার। এখন তো আলোর ছিটে ফোটাও নেই, তবে পানি এমন কেন? আজও সেই সুগন্ধটা নাকে আসছে না। চারিদিকে শুনশান, ভয় ভয় লাগছে। গতকাল তো ভয় করেনি এত। যদিও ওই সুগন্ধটা পাই তখন কোনো ভয় থাকে না আমার। দিঘির পানি আশ্চর্য নীল, কিন্তু নীল পানিটা সাদা হয়ে কাচের মতো চকচক করে আলো ছড়াচ্ছে চারিদিকে। কি এটা? আদৌ দিঘি তো? এই আশ্চর্য দিঘিটা কারো চোখে পড়েনি এতদিন। আমার ফোনটা পাশেই দেখলাম পড়ে আছে, তবে হাত টেনে দেখলাম ব্যাটারি ড্যামেজ। হাত তিনেক দূরে একটা ঝোপে কি যেন নড়ে উঠল মনে হলো। আমি ভয় পিছুপা হয়ে জোর পায়ে হাঁটা ধরলাম। পেছন থেকে কে যেন আমাকে বলল, এই মেয়ে, তুমি এই সময় কি করছো এখানে? যাও দোয়া দূর পড়ো। পেছনে তাকাবে না, বিপদ আছে তবে। আর বারবার দিঘির কাছে আসবে না, সাবধান করে দিচ্ছি তোমায়। আমি পেছনে না তাকিয়ে বললাম, কিন্তু এই দিঘিটা যে আমায় বড্ড টানে। সে নমকতে বলল, টানুক, টানলে আসতে হবে নাকি? আমি বললাম, আপনি কি সেই? সে বিস্মিত হয়ে বলল, কোন সেই? আমি থতমত খেয়ে বললাম, না কিছু না। আপনি কে? সে রাগ নিয়ে বললেন, তা দিয়ে তোমার দরকার কি মেয়ে? যাও ঘরে যাও। আমি অভিমানী স্বরে বললাম, আহা বলুন তো, আমার জানতে হবে। কিন্তু এবার কোনো উত্তর পাওয়া গেল না। আমি আবারও জিজ্ঞাসা করলাম, আপনি কি আছেন নাকি চলে গেছেন?